নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের ৮ম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকের পর্বটি শুনে নেওয়া যাক। আলোদা যেমন বলেছিলেন, মাত্র কিছুক্ষণের মধ্যেই এক অসম্ভব ঘোরের মুখোমুখি হলো সায়ন আর গার্গী। কেউ কারোর দিকে তাকাতে পারছিল না, যেন এক ধূসর স্বপ্নের ভেতরে দুজনে দাঁড়িয়ে, স্পন্দনহীন, রুদ্ধশ্বাস। সে মুহূর্তে যা করার আলোদাই করলেন। নামাবলী গায়ে জড়ানো পুরোহিত যন্ত্রের মতো পালন করলেন তার ভূমিকা। এক অসম্ভবকে চমৎকার কৌশলে সম্ভব করে মুচকি মুচকি হাসছিলেন আলোদা আর সুচন্দনী বৌদি। সায়ন গার্গী দুজনের ভেতরেই তখন এক ভুঁইকাপ চলছে। প্রবল টানাপোড়েনে, তীব্র অস্থিরতায়, গভীর এক উত্তেজনায় তখন লীন হয়ে যাচ্ছে দুজনের সত্তা, দুজনের অস্তিত্ব। দুজনের ভেতরে এতদিন জমা হয়ে থাকা যাবতীয় টালমাটাল পরিবর্তে জন্ম নিচ্ছে এক নতুন চাঞ্চল্য, শঙ্কা, এক অনর্বচনীয় অভিজ্ঞতা। সায়ন গার্গীর বিয়ে দিয়েই ক্ষান্ত হলেন না আলোদা। হিন্দু মিশন থেকে বেরিয়ে সবাই মিলে হাজির হলেন একটা বাঙালি হোটেলে। চমৎকার ছিমছাম হোটেলটির একটি নির্জন কোণ বেছে নিয়ে একরাশ খাবারের অর্ডার দিলেন হৈ হৈ করে। খাওয়াও হলো প্রায় রাজকীয়ভাবে, অনেকক্ষণ ধরে। আলোদারা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন সায়ন আর গার্গীর অপ্রস্তুত মুহূর্তগুলো। রেস্তোরাঁ থেকে বেরিয়ে দুজনকে শুভকামনা জানিয়ে বললেন, গো অ্যান্ড এনজয় টু নাইট। আজ তোমাদের বাসর রাত, তবে তার আগে কাগজের অফিসে একটা ফোন করে জানিয়ে দিও ঘটনাটা, না হলে কাল আবার কি না কি নিয়ে লিখবে। আলোদাদের বিদায় দিয়ে দুজনে কিছুক্ষণ এলোমেলো ঘুরল। তারপর প্রায় স্বপ্নাচ্ছন্নের মতো ফিরে এলো তাদের শরৎ বসু রোডের ফ্ল্যাটে। এমন অবিশ্বাস্যভাবে ঘটনাটা ঘটে গেল যে গার্গী বিমূঢ়, ভালো করে তাকাতেও পারছে না সায়নের দিকে। বন্ধ ফ্ল্যাটের দরজা খুলে দুজনে ঘরের ভেতরে ঢুকল। গার্গীর মনে হলো তার শীত করছে, শরীর জুড়ে এক অদ্ভুত কাঁপুনি। সে কাঁপুনি আনন্দের না ভয়ের না লজ্জার তা সে জানে না। কয়েকদিন আগেও গার্গী অনুমান করতে পারেনি তাকে সত্যি এহেন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সল্টলেকে যেদিন সে যায় তখন কিন্তু ভেবেছিল সায়নের সঙ্গে একই বাড়িতে পাশাপাশি ঘরে রাত কাটানো তার পক্ষে কিছু অসম্ভব নয়। অথচ এই কদিনে পরিস্থিতি বদলে গেছে আমূল। আজ ভাবতেও পারছে না কিভাবে একজন পুরুষের সঙ্গে একই ঘরে থাকবে সে। সোফার ওপর আড়ষ্ট ও জবুথবু হয়ে গার্গীকে বসে থাকতে দেখে সায়ন হঠাৎ বলল, অমন চুপচাপ হাত পা ছেড়ে বসে থাকলে চলবে? সবে তো যুদ্ধের শুরু, এখনো অনেক ঝামেলার মোকাবিলা করতে হবে আমাদের। নাও ওঠো। গার্গী হতভম্ব হয়ে তাকালো সায়নের মুখের দিকে। সায়নের কণ্ঠস্বরে কিছুটা হালকা মেজাজ, যেন কিছুই হয়নি এমন একটা অনুভূতি। হঠাৎ কিভাবে এমন সহজ হয়ে উঠল সায়ন তা ভেবে আশ্চর্য হলো। কেঁপেও উঠল গার্গী। একটা অচেনা ভয়ে ঘিরে ধরল তার শরীর। সোফার জড়তা ছেড়ে সে উঠে দাঁড়াতেই পারল না। পাশের ঘর থেকে ততক্ষণে জামাকাপড় বদলে এসেছে সায়ন। খুব স্বচ্ছন্দ ও সাবলীল মনে হচ্ছে তাকে। অথচ এই বিয়ের জন্য সেই প্রস্তুত ছিল না একেবারে। আলোদাই তো তাকে জোর করে নিয়ে এসে, নাও ড্রেসটা চেঞ্জ করে এসো গার্গী। আলোদা বলেছেন আজ আমাদের বাসর, তবে বাসর জাগার লোক যখন নেই তখন আমরাই দুজনে জাগবো, বুঝলে? একটা অন্যরকম কিছু করি আমরা, আনকমন। পুরো ব্যাপারটাই যখন স্বপ্নের মতো হলো তখন বিয়ের প্রথম রাত আমরা নতুন কোনো পদ্ধতিতে এনজয় করি। হঠাৎ একজন পুরুষের সঙ্গে একটি ফ্ল্যাটে রাত কাটাতে হবে ভেবে সারাটা শরীর কেঁপে উঠল গার্গীর। কোনো পুরুষের সঙ্গে এভাবে প্রথম রাত, এমন গা শিউরানো মুহূর্ত মেয়েদের জীবনে একবারই আসে।
সব মেয়েদেরই তা কাঙ্ক্ষিত। তবু গার্গী কিছুকাল আগেও ব্যাপারটা আদপেই ভাবেনি। তার জীবন বয়ে চলেছিল একেবারে ভিন্ন খাতে, বিপরীত মেরুরই বলা চলে। হঠাৎ প্রলয়ের মতো সেই রাত্রি তার জীবনে এমন দাপিয়ে এসে গেল কিভাবে, তা ভেবে ক্রমশ নিথর হয়ে আসছিল তার হাত পা। সায়নও যেন তার কাছে এই মুহূর্তে কেমন একটা অচেনা, দুর্বোধ্য। তার কথা বলার সহজ ভঙ্গিটুকু আরও আশ্চর্য করছিল তাকে। যাকে সে বহুকাল ধরে দেখে আসছে এক অন্য দৃষ্টিকোণ থেকে, সেই যুবকের সহসা তার জীবনে পুরুষ হয়ে ওঠাটাই রীতিমতো বিস্ময়ের। তার উপর সে যদি এমন রহস্যময় হয়ে ওঠে। এক বুক অস্থিরতা নিয়ে গার্গী ঢুকে পড়ল পাশের ঘরে, গিয়ে ছিটকিনি তুলে দিল। তাতে স্বস্তিও পেল যেন। পাশের ঘরটি শোয়ার ঘর। শোয়ার ঘরে যেভাবে নবদম্পতির বাসর হয়, তার কোনো অনুষঙ্গই আজ এ ঘরে নেই, থাকার কথাও নয়। বরং পোশাক বদলানোর ফাঁকে সহসা ঘরের চারদিকে তাকিয়ে কেমন ছমছম করে উঠল তার শরীর। সর্বত্রই তো ঐন্দ্রিলার ছাপ ছড়িয়ে ছিটিয়ে। এই কদিন যতবার এ ঘরে এসেছে গার্গী, প্রতিবারই মনে হয়েছে ঐন্দ্রিলা যেন বলছে, ছি মিতুন, তুই থাকতেও ও এভাবে কষ্ট পাবে। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন রকম। আজ যেন ঐন্দ্রিলা তার শতচক্ষু বিস্তৃত করে দেখছে গার্গীকে, আর স্তম্ভিত হয়ে যাচ্ছে তার কাণ্ড কারখানায়। যেন তার ফেলে যাওয়া রাজ্যপাটে হঠাৎ দখল বসিয়েছে গার্গী। কথাটা মনে হতেই দারুণভাবে শিশির করে উঠল গার্গীর শরীর। পোশাক বদলে সে দ্রুত বেরিয়ে আসতে চাইল ঘর থেকে। বেরিয়ে আসার মুহূর্তে হঠাৎ নজর পড়ল খোলা জানলার ভেতর দিয়ে ওপাশের ফ্ল্যাটের দিকে। অন্ধকারে মনে হলো হিমন্দের ফ্ল্যাটের এদিককার জানলা খোলা, সেখানে পর্দা সরিয়ে কেউ যেন তাকিয়ে আছে এদিকে। পুরুষ কিংবা নারী তা ঠিক বুঝতে পারল না, শুধু একজোড়া চোখ যেন জ্বলছে অন্ধকারে। অপলক অপেক্ষা করছে কখন এই ফ্ল্যাটের পর্দা হাওয়ায় উড়ে বেআবরু করে দেবে ঘরটাকে। দ্রুত জানালাটা বন্ধ করে দিয়ে সে চলে এলো বাইরের ঘরে। এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে তার বুকের ভেতরে স্টিমারের ফটফট শব্দ। এই ঘরে তখন এতদিনের চেনা সায়ন তার দিকে তাকাচ্ছে কেমন স্বপ্নীল দৃষ্টিতে। গার্গীর পরনে চমৎকার রাত পোশাক সমুদ্র নীল রঙের, একটু হাওয়া লাগলেই ফুলে ওঠে এমন ফুরফুরে। সেদিকে একবার তাকিয়ে সায়ন বলে উঠল, আজ রাতটা আমরা জেগেই কাটাবো, তবে ঘরের ভেতর নয়। গার্গীর শরীর অবশ, কণ্ঠস্বর রুদ্ধ, জিজ্ঞাসাও করতে পারল না কোথায়। সায়ন নিজেই বলল, অনেকদিন ছাদে ওঠা হয় না, চলো আজ দুজনে গিয়ে ছাদে বসি। অবাক হলো গার্গী, তবু মনে হলো সায়ন যা বলছে সেটাই এই মুহূর্তে ঠিক। চারপাশে দেওয়াল ঘেরা পরিসর ছেড়ে খোলা ছাদে পালিয়ে যাওয়াটাই এখন সবচেয়ে স্বস্তির। ততক্ষণে দুখানা বেতের চেয়ার দুহাতে ঝুলিয়ে নিয়েছে সায়ন। কুশন দুটো গার্গীর হাতে দিয়ে বলল, চলে এসো। মন্ত্রমুগ্ধের মতো সায়নের পিছু পিছু চলে এলো গার্গী। ছাদে এসে মুগ্ধ হয়ে দেখল রাতের কলকাতা ক্রমশ রহস্যময় হয়ে উঠছে। সায়নদের দোতলার ছাদ থেকে কলকাতা শহরের খুব বেশি একটা দেখা যায় না। তবু নিচের শরৎ বোস রোড, চারপাশে 3তলা 4তলা বাড়ি, আরও দূরের মাল্টি স্টোরিড বিল্ডিং, সব মিলিয়ে কলকাতা এখন এক অনন্ত সৌন্দর্যে গড়িয়ান। ছাদের যে কোণটিতে বসলে সবচেয়ে ভালো দেখা যায় এই শহর, সেখানে দুখানা চেয়ার পাতা হলো মুখোমুখি। তার উপর নরম কুশন বিছিয়ে দিয়ে গা এলিয়ে দিল সায়ন। গার্গীকে বসতে বলে বলল, হঠাৎ একটা অদ্ভুত গল্প মনে পড়ে গেল গার্গী। গার্গীর স্বর মনে হলো বসে গেছে। ফ্যাসফ্যাসে গলায় বলল, কি গল্প? বিদেশি পটভূমিকায় এক গল্প। এক যুবক আর যুবতী হঠাৎই বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে বোহেমিয়ারের মতো। ধরা যাক তাদের নাম পল আর ভিভিয়েন। দুজনেরই বাড়ির অবস্থা সচ্ছল, অফুরন্ত টাকা তাদের খরচের জন্য বরাদ্দ। তবু একদিন তাদের মনে হলো এই পৃথিবীর ধরা বাঁধা জীবন, তা সে যতই আরামদায়ক হোক না কেন, তাদের জন্য নয়। তারা দুজন পৃথিবী ভ্রমণে বেরোবে। কীভাবে মনের ভেতরে চাড়িয়ে যেতেই দুটো চিরকুট পাঠিয়ে দিল দুজনের বাড়িতে। তাতে লেখা, মে নট সি ইউ এগেন। তারপর দুজনে দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়ল তাদের গন্তব্যের উদ্দেশ্যে।
বহু পিচঢালা পথ সারাদিন দুরন্ত গতিতে চাকার নিচে ফেলে সন্ধ্যের সময় তারা আবিষ্কার করল এমন একটা নির্জন জায়গায় এসে পৌঁছেছে সেখানে ত্রিসীমানায় কোনো লোকালয় নেই। দুজনে বাইক থামিয়ে এক মুহূর্ত ভাবল কোথায় রাত কাটানো যায়। তাদের জীবনের প্রথম রাত, আস্তানা তো একটা খুঁজে বার করতেই হবে। পল বলল, তাহলে আরেকটু এগিয়ে যাই। আরও খানিকটা বাইক ছুটিয়ে এবার যেখানে এসে পৌঁছালো সেটা একটা বিশাল নারকেল বাগান। দীর্ঘ পথের দুপাশ জুড়ে শুধু লম্বা লম্বা নারকেল গাছ। সে পথও আবার পেরোতে পেরোতে হঠাৎ একসময় শেষ হয়ে গেল রাস্তাটা। দেখল একটা সমুদ্র সামনে, শুধু জল আর জল। অন্তহীন জলরাশি যেন তার সহস্র বাহু বাড়িয়ে দিয়েছে তাদের দুজনের অভ্যর্থনায়। তখন অন্ধকার হয়ে এসেছে চারিদিকে। আকাশের সহস্র নক্ষত্র চুমকি আলো হয়ে সমুদ্রের জলে পড়ে চমকাচ্ছে। অজস্র ব্রেকার প্রবল গর্জন করে আছড়ে পড়ছে বিশাল সি বিচে। কিন্তু কোথাও কোনো লোকালয়ের চিহ্ন মাত্র নেই। ভিভিয়ান কখনো সমুদ্র দেখেনি, পলও নয়। তবু পলের মনে হলো সমুদ্রটা তার ভারী চেনা। পল হাসল ভিভিয়ানের মুখের দিকে তাকিয়ে। মনে হচ্ছে আজ রাতে আমাদের কপালে কোনো আস্তানা নেই। কি করা যায় বলো তো? ভিভিয়ান তার সোনালি চুল ঝাঁকিয়ে হাসল। সারা পৃথিবীটাই তো আমাদের আস্তানা, তাহলে এই সমুদ্র তীরে রাত কাটানোতেই বা আমাদের আপত্তি কিসের? গুড আইডিয়া। পল লাফিয়ে উঠল। তাহলে এসো, আজ সারা রাত এই বিচের ওপর আমরা বসে গল্প করে কাটাই। বলল বটে পল, কিন্তু বেশ অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে চারপাশে আতিপাতি করে কি যেন খুঁজতে লাগলো। এই অন্তহীন নারকেল গাছের সারি, সামনে সমুদ্র, সাদা ফেনা তোলা ব্রেকার, কালচে জলরাশি, এই সব কিছুই যেন তার খুবই চেনা। হঠাৎ তার নজর পড়ল নারকেল বনের মধ্যে কিছু ভাঙা ইটের ধ্বংসস্তূপ। দেখে সে বিস্ময়ে মোহিত হয়ে গেল। বিড়বিড় করে বলল, কি আশ্চর্য ভিভিয়ান, মনে হচ্ছে এই জায়গাটা আমার ভারী চেনা। ভিভিয়ানও অবাক হয়ে বলল, তাই? তাহলে তুমি নিশ্চয়ই এই সমুদ্র তীরে কখনো এসেছো? পল মাথা নাড়ে, কখনো না। আমি কখনো সমুদ্র দেখেছি বলে মনেই পড়ে না। আমাদের বাড়ি তো সমুদ্র তীর থেকে 240 মাইল দূরে। ভিভিয়ান চোখে বিস্ময় মাখিয়ে বলল, তাহলে? পল তখন তার দু চোখে সমুদ্র মিশিয়ে নজর সেধিয়ে দিচ্ছে চতুর্দিকে। অন্ধকারে তার চোখে জ্বলতে লাগলো ফসফরাস। বলল, কেবলই মনে হচ্ছে আমি কোনো কালে এখানে বাস করতাম। যেখানে ধ্বংসস্তূপ রয়েছে সেখানে একটা বাড়ি ছিল। সেখান থেকে বেরিয়ে ছুটতে ছুটতে চলে যেতাম বালির বিচে। দাঁড়িয়ে সমুদ্র দেখতাম ঘন্টার পর ঘন্টা। তারপর হঠাৎ যেন মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে পল বলল, জানো, একদিন দাঁড়িয়ে আছি বিকেলবেলা, হঠাৎ দূর থেকে দেখি একটা বিশাল নৌকা আসছে লম্বা ধরনের। নৌকাটা ক্রমশ কাছে আসতে আসতে একেবারে আমাদের ঘাটের সামনে এসে ঢেউয়ের এক ধাক্কায় আছড়ে পড়ল বিচের ওপর। নৌকোর ওপর 3-4 জন লোক। তাদের মধ্যে একজন বেশ দীর্ঘদেহী, লম্বা লম্বা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল, প্রায় যিশুর মতো দেখতে। তিনি এসে হঠাৎ আমাকে কোলে তুলে নিলেন। শুনতে শুনতে ভিভিয়ান আশ্চর্য হল। স্ট্রেঞ্জ, সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটেছিল তোমার জীবনে? পল ঘাড় নাড়ে, না, কিন্তু ছবিটা এখনো আমার মনে জীবন্ত হয়ে আছে। সমুদ্র তীরে বিচের ওপর হাত পা ছড়িয়ে বসে পল আবার বলল, আমার নিজেরও ভারী অবাক লাগছে, হঠাৎ এরকম একটা ছবি আমার মাথায় হন্ট করলো কিভাবে। ইয়েস ইয়েস। পল হঠাৎ ঝাঁকুনি খেলো নিজের ভেতর। মনে পড়েছে, অভিজ্ঞতাটা আমার নিজের নয়। আমার বাবা খুব ছোটবেলায় হঠাৎ এরকম একটা গল্প বলেছিলেন আমাকে। অভিজ্ঞতাটা কিন্তু তারও নয়, তিনি আবার শুনেছিলেন তার বাবা অর্থাৎ আমার ঠাকুরদার কাছ থেকে। আমার ঠাকুরদা থাকতেন এইরকম একটা নারকেল বনের ভেতর, সমুদ্রের ধারে। তার বাবা নাকি নৌকা করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন, বহুদিন যাবৎ ফিরতে পারেননি। ঝড়ের মধ্যে পড়ে অন্য কোথাও কোনো দ্বীপে পথ হারিয়ে ফেলেছিলেন। তারপর ফিরে এসেছিলেন 4-5 বছর পরে। সেই ফেরার দৃশ্যটি এমনই অসাধারণ হয়ে গেঁথেছিল ঠাকুরদার মনের ভেতর। ঠাকুরদা বড় হয়ে গল্পটা বলেছিলেন বাবাকে। বাবাও আমাকে ছেলেবেলায় গল্পটা বলেছিলেন বহুবার।
তার বর্ণনা এতই জীবন্ত ছিল যে এই ছবিটা এখনো হুবহু মনের ভেতর রয়ে গেছে। গেছে নয়, ছিল। হঠাৎ এই দৃশ্যের ভেতর পড়তেই সে ঘাই মেরে দিয়ে উঠল মগজের ক্যানভাসে। ভিভিয়ানের চোখের পলক পড়ছিল না। তাহলে তোমার ঠাকুরদা এখানে বসবাস করতেন বলছো? পল ঘাড় নাড়ল। সেই রকমই তো শুনেছি আমি। তারপর থেকেই বারবার আমার মনে হচ্ছে ঠাকুরদার বাবা কিংবা তার বাবাও নিশ্চয়ই চিরকালেই সমুদ্রের তীরে থাকেনি। হয়তো অন্য কোথাও, কোনো পাহাড়ে কিংবা কোনো উপত্যকায় থাকতেন। তার পূর্বপুরুষ হয়তো আরও কোনোখানে, আরও অনেক দূরে, হয়তো মরুভূমিতেও থাকতেন, হয়তো বেদুইন কিংবা তাতার কিংবা অন্য কিছু ছিলেন। ব্যাপারটা ভাবতে দারুণ ভালো লাগে আমার। ভিভিয়ান সম্মোহিতের মতো বলল, অদ্ভুত, ইটস স্ট্রেঞ্জ। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তো আমরা একটা গবেষণা করতে পারি। দুজনে তখন অনেক পরিকল্পনা করল কীভাবে শুরু করবে তাদের গবেষণা। আলোচনা করতে করতে একসময় সমুদ্র তীরে ভোর হয়ে গেল। লাল বলের মতো একটা সূর্য লাফিয়ে উঠতে লাগলো নীল সমুদ্রের ভেতর থেকে। গল্পটা সম্মোহিতের মতো শুনছিল গার্গীও। হঠাৎ চমক ভেঙে বলল, কিন্তু কলকাতায় তো এখন ভোর হয়নি। সায়ন প্রায় ঘোরের মধ্যে থেকে এই কথাগুলো বলছিল। ঘড়িতে চোখ রেখে বলল, এখন রাত 2টো। রাস্তার দিকে চোখ রেখে দেখো গার্গী, কলকাতায় এখনও পথে লোক চলছে। আমারও মাঝে মাঝে মনে হয় কলকাতায় সারা রাত কেউ না কেউ জেগে থাকে। কলকাতা কখনো পুরোপুরি ঘুমিয়ে পড়ে না। তবে যাই হোক, আমার গল্প কিন্তু এখনও শেষ হয়নি। এইবার এই কাহিনীর পরিপূরক হিসাবে আমি আমার অভিজ্ঞতার কথা বলি। তখনও স্কুলে পড়ি। একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, আমাদের এই ল্যান্সডাউন রোডের বাড়ি হয়েছে 50 সালের পর। তার আগে আমাদের বাড়ি কোথায় ছিল? তখন জানতে পারি ঠাকুরদা খুব ছোটবেলায় চলে এসেছিলেন কলকাতায়। একটা ভাড়া বাড়িতে থাকতেন উত্তর কলকাতার দিকে। তারও আগে থাকতেন বাঁকুড়া জেলার কোথাও। তবে বাঁকুড়ায় যে আদি নিবাস ছিল তাও নয়। বাবাকে কথা প্রসঙ্গে একবার ঠাকুরদা বলেছিলেন তাদের আদি বসত ছিল বিহারে, পাটনা থেকে 700 মাইল দূরে দার্শিলা নামের একটি গ্রামে। বাবা কিন্তু কখনো মাথা ঘামাননি দার্শিলা নিয়ে। কিন্তু পল ভিভিয়ানের গল্প পড়ার পর আমার একদিন মনে হলো দার্শিলা যেতে হবে। আমার পূর্বপুরুষেরা যখন সেখানে বসবাস করতেন, তাহলে এখনও আমাদের বংশের কেউ না কেউ সেখানে থাকবেই। হঠাৎ একদিন একা একা চলেও গেলাম পাটনা। সেখান থেকে বাসে করে দার্শিলা। সেখান থেকে টাঙ্গা নিয়ে গিয়ে হাজির হলাম এক গাঁয়ে। অনেকেই জিজ্ঞাসা করলাম কেউ আমাদের পূর্বপুরুষের খোঁজ দিতে পারে কিনা, কিন্তু কেউই বলতে পারেনি। চৌধুরী পদবীধারী কয়েকটা পরিবারকে খুঁজে বার করলাম। আশ্চর্য, তারা কেউ কিন্তু বাংলা জানে না। তাদের সঙ্গে কথা বলে আমার ধারণা হয়েছিল আমরা তাদেরই বংশের মানুষ। সেখানে একজন বয়স্ক মানুষ আমাকে বলেছিলেন রাজস্থান বা অন্য কোথাও তাদের আদি নিবাস ছিল। সেখানে একবার খরা হতে তারা বাস তুলে নিয়ে চলে এসেছিলেন দার্শিলায়। বলতে বলতে সায়ন হাসল। যদি সত্যিই প্রত্যেক মানুষ তার পূর্বপুরুষের উৎস খুঁজতে বেরোয়, তাহলে কোথায় যে তার শেষ তা বলা সত্যিই দুষ্কর। শুনতে শুনতে এক অদ্ভুত অভিজ্ঞতা অর্জন করছিল গার্গীও। কতক্ষণ এইভাবে সম্মোহিতের মতো কথা শুনছে তা সে জানে না। একসময় অবাক হয়ে দেখল এবারে ফর্সা হয়ে আসছে আকাশ, লাল হয়ে উঠছে পূর্বকোণ। দীর্ঘ রাত শেষ হয়ে কলকাতার বুকে এসে পৌঁছালো আরও একটি কর্মব্যস্ত দিন। সায়নও যেন সম্বিত ফিরে পেল। ব্যস্ত হয়ে বলল, চলো নিচে চলো। কি আশ্চর্য, সত্যি না ঘুমিয়ে কাটিয়ে দিলাম রাতটা। গার্গী বলে উঠল, ঘুমের জন্য অবশ্য একটুও আফসোস নেই আমার। অন্তত একটি রাতের জন্য আমরা পল আর ভিভিয়ান হয়ে গিয়েছিলাম। সায়ন অন্যমনস্ক হয়ে যাচ্ছিল বারবার, হয়তো তার অফিসের কথা ভেবে। ছাদ থেকে নিচে নামতে নামতে বলল, আজ কিন্তু আমাকে একবার অফিস যেতেই হবে। গার্গী বিস্মিত হয়ে বলল, এই সারা রাত না ঘুমানোর পরও? কোনো উপায় নেই গার্গী, ভীষণ টেনশনে আছি অফিস নিয়ে, যা ঘটনা ঘটে চলেছে। নির্ঘুম রাতের ক্লান্তি কাটাতেই এই ভোরেই স্নান সেরে এলো গার্গী। তারপর 2 কাপ চা করে ধীর পায়ে চলে এলো বাইরের ঘরে, রাখলো সেন্টার টেবিলে।
দুজন মুখোমুখি চেয়ারে বসে কাপে লম্বা লম্বা চুমুক দিয়ে শরীর থেকে ক্লান্তি ঝরিয়ে ফেলতে চাইল দ্রুত। তার মধ্যে গার্গী হঠাৎই বলে ফেলল, আচ্ছা, হিমনকে তোমার কীরকম মনে হয় বলো তো? হিমন? কখন যে গার্গী আপনি থেকে তুমিতে এসেছে তা মনে করতে পারে না সায়ন। প্রথম দু একবার কানে লেগেছিল, এখন স্বাভাবিক লাগছে। সব মেয়েদেরই বোধহয় এটা সহজাত। কিছুক্ষণ আনমনা থেকে বলল, আমার তো কিছুই মনে হয় না, একটা জড়বস্তুই যেন। কিন্তু ঐন্দ্রিলা বলতো ওকে যতই দেখছি ততই আমার অদ্ভুত লাগছে। তাই নাকি? গার্গীর ফুরুতে কোচ পড়ে। এরকম বলতো নাকি? আশ্চর্য তো। তারপর নিজেই হেসে ফেললো আবার। মনে হওয়াটাই অবশ্য স্বাভাবিক। সায়ন অবাক হলো, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলে কেন? না, এমনি বলে গার্গী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মনে হচ্ছে পাশের বাড়ি থেকে কেউ সারাক্ষণ এই ফ্ল্যাটের ওপর নজর রাখে। তাই? সায়ন আশ্চর্য হলো। ঐন্দ্রিলাও কিন্তু ঠিক এই রকমই বলতো। কিন্তু কে? জানি না তো। তোমার মাও হতে পারেন, অথবা হিমন, অথবা রবার্ট, যে কেউই। আচ্ছা, দিয়া নাকি এ বাড়িতে এখন আর থাকে না? সায়ন অন্যমনস্ক হয়ে বলল, না। কিন্তু কেন? কি জানি। সায়ন ঘাড় নাড়তে থাকে। ওদের বোধহয় অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, অথবা অন্য কোনো কারণও থাকতে পারে। গার্গী গোটা ব্যাপারটা নিয়ে কদিন ধরে ভাবছে। একই বাড়িতে একটি বউ খুন হচ্ছে, অন্য বউ চলে যেতে বাধ্য হচ্ছে শ্বশুর বাড়ি থেকে। এর মধ্যে কোথাও কি একটা যোগসূত্র আছে? চায়ের টেবিলে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছলো সেদিনকার সংবাদপত্র। গার্গী এক বুক আগ্রহ নিয়ে ঝুঁকে পড়ল প্রথম পৃষ্ঠার নিচের দিকে, যেখানে ঐন্দ্রিলা হত্যা কাহিনীর ঘটনাগুলো রোজ ছাপা হয়। আজ সংবাদপত্র অবশ্য তেমন রসালো করে তাদের বিয়ের খবর লিখতে পারেনি। আলাদার কথাই তাহলে ঠিক, কিন্তু কাগজ জানিয়েছে ঐন্দ্রিলা হত্যা রহস্য নতুন বাঁকের মুখে এসে দাঁড়িয়েছে। পুলিশ এমন প্রমাণাদি হাতে পেয়েছে, তাতে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে এই হত্যার পেছনে জড়িত আছে কোনো নারী। তবে কে খুনি তা এই মুহূর্তে প্রকাশ করতে নারাজ। আরও তদন্ত চলছে। খবরটা পড়তে পড়তে গার্গীর মুখখানা হঠাৎ কালো হয়ে গেল, বুঝি একটু দিশাহারাও। পুলিশ কি তাহলে তাকেই সন্দেহ করছে? তাকেই? চায়ের কাপে ঠোঁট ঠাকাতেই হঠাৎ কেমন তিতকুটে মনে হলো চাটা। কাপটা ঠক করে নামিয়ে রাখলো সেন্টার টেবিলে। কিন্তু সায়ন খবরটা পড়ে বিড়বিড় করে বলল, রাবিশ, এদের তদন্তের মাথামুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। সারা রাত না ঘুমানোর পর গার্গীর অনুরোধ সত্ত্বেও সায়ন গাড়ি নিয়ে বেরিয়ে গেল অফিসে। এখন এই দীর্ঘ দুপুরে কিভাবে ফ্ল্যাটে একা কাটাবে গার্গী, সেই ভাবনায় যখন জেরবার হচ্ছে, সেই মুহূর্তে ফোন বেজে উঠল তার ঘরে। হয়তো সায়নেরই ফোন ভেবে রিসিভার তুলতেই ওপাশ থেকে শুনল, আমি দেবাদ্রি সান্যাল বলছি, আপনাকে আরও একবার ইন্টারোগেট করতে চাই এখনই। গার্গী সন্ত্রস্ত হয়ে বলল, এখন তো মিস্টার চৌধুরী বাড়ি নেই, অফিসে বেরিয়ে গেলেন, সন্ধ্যের পর আসবেন। মিস্টার চৌধুরীকে নয়, আপনাকেই জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি। আপনি একা আছেন বলেই। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছচ্ছি আমরা। গার্গী তার বুকের ভেতর ধকধক শব্দ শুনতে পেল। ঐন্দ্রিলা হত্যার রহস্য উন্মোচন করতে গিয়ে যেমন এক অসম্ভব জটিলতার আবর্তে ঘুরপাক খাচ্ছেন দেবাদ্রি সান্যাল, তেমনই উৎকণ্ঠায় ডুবে যাচ্ছেন ক্রমাগত। 10 বছরেরও বেশি হয়ে গেছে তার চাকরির বয়স। এই 10 বছরে কত যে জটিল কেস তদন্ত করতে হয়েছে তাকে, আর তা সমাধান করতে গিয়ে কত বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তার। মুখোমুখি হয়েছেন কত না কত বিপদের, তার ইয়ত্তা নেই। মাঝে এক ভয়ঙ্কর স্টোনম্যানের আতঙ্কে যখন সমস্ত কলকাতা টানটান, তখন কত কত রাত সতর্ক দৃষ্টি ফেলে টহল দিয়ে বেরিয়েছেন শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি। গত বছর এক ইন্টারন্যাশনাল স্মাগলার তার এলাকায় আত্মগোপন করে আছে খবর পেয়ে তার পেছনে পেছনে ঘুরেছেন পাক্কা 1.5 মাস। সেই দেবাদ্রি সান্যালের এবার গ্যালন গ্যালন ঘাম ঝরে যাচ্ছে এই গৃহবধূ হত্যার কেসটির তদন্ত করতে গিয়ে। সেই ঘামবিন্দু আরও কিছু ফুটে উঠল আজ এই মুহূর্তে ব্লু ওয়ান্ডার নামের এই দোতলা বাড়ির ডোরবেলে হাত দিয়ে। ভেতরে এক চমৎকার জলতরঙ্গের শব্দ। কেন যেন দেবাদ্রি আজ ভীষণ উত্তেজনায় ভুগছেন। তার উচ্চতা 5 8-এর ওপরে, চমৎকার সুপুরুষ চেহারা,
একটা রোদ চশমা চোখে লাগানো থাকে বলে বেশ রহস্যময় হয়ে ওঠে তার ব্যক্তিত্ব। আপাতত সিঁড়ি বেয়ে ওঠার সময় রোদ চশমাটা খুলে নিয়েছেন হাতে। তবু কড়কড়ে ইস্ত্রি করা ঝকঝকে ইউনিফর্ম আর স্মার্ট চেহারার জন্য তার উপস্থিতি একটা অন্যরকম সম্ভ্রমের উদ্রেক করে। পুলিশ ইন্সপেক্টরের চাকরিতে এই ধরনের সপ্রতিভতা, শানিত কথাবার্তা, অনুসন্ধিৎস চোখ, প্রবল বুদ্ধিমত্তা সব কিছুরই একান্ত প্রয়োজন। কলকাতার মতো জটিল শহরের ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে অনবরত টক্কর দেওয়ার জন্য চাই আরও চিতার মতো ক্ষিপ্রতা, রয়্যাল বেঙ্গলের মতো সাহস ও ক্ষমতা। প্রায় সবটাই আছে দেবাদ্রির। কিন্তু এই মুহূর্তে যাকে ইন্টারোগেট করতে এসেছেন তার সম্পর্কে যেটুকু খোঁজ খবর ইতিমধ্যে নিয়ে উঠতে পেরেছেন তাতে এই যুবতীর দুঃসাহস, চৌখস কথাবার্তা, চালচলন তাকেও সমীহ করতে বাধ্য করেছে। জমা হয়েছে যথেষ্ট কৌতূহল। এমন একজন চৌখস বুদ্ধিমতীর কাছ থেকে কথা আদায় করতে হলে তার উপর সৃষ্টি করতে হবে এক অপরিসীম চাপ। অপেক্ষা করতে হবে দুর্বল মুহূর্তটির। ডোরবেলের আওয়াজ শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর দরজার উপাস থেকে ছিটকিনি খোলার শব্দ। অন্য পুলিশ অফিসারদের বাইরে অপেক্ষা করতে বলে তিনি মাথার টুপিটি খুললেন। তারপর গার্গীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, মে আই কাম ইন, মিসেস চৌধুরী? আসুন বলে গার্গী দেবাদ্রিকে নিয়ে ঘরের ভেতরে গেল। ড্রয়িং রুমের সোফাতে বসতে বলে সে মুখোমুখি অন্য সোফাটিতে আসীন হলো। তাকালো রীতিমতো জিজ্ঞাসু চোখে। গার্গীর পরনে হালকা আকাশ রঙের একটা ছাপা শাড়ি, সেই রঙেরই একটা ব্লাউজ, চুল সাধারণভাবে বেনি করা, কপালে ছোট্ট একটি নীল টিপ। দেবাদ্রি নজর চালিয়ে দেখল সিথির রেখা বরাবর আজ সরু সিঁদুর ঢালা পথ। তাতে কয়েকদিন আগে গার্গীর সঙ্গে আজকের গার্গীর অনেকখানি ফারাক। আজ আরও অভিজ্ঞ লাগছে, একটু অন্যরকম সুন্দরীও। তার চাউনিটিও আজ একটু বেশিই প্রখর। সেই দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে আছড়ে পড়ল দেবাদ্রির ওপর। হঠাৎ কি এমন জরুরি ব্যাপার ঘটল মিস্টার সান্যাল যে সন্ধে পর্যন্ত অপেক্ষা করার আর তর্স হইল না আপনাদের? দেবাদ্রি হাসলেন। পকেট থেকে রুমাল বার করে ঘাড় গলা মুখের ঘামবিন্দুগুলো মুছতে মুছতে বললেন, আসলে এই প্রশ্নগুলো শুধু আপনাকেই করতে চাই এবং একদম একা। তাই এমন একটা সময় বেছে নিয়েছি যখন মিস্টার চৌধুরী থাকবেন না। গার্গী কড়া চোখে তাকাচ্ছিল দেবাদ্রির দিকে। তা যে প্রশ্নগুলো আগেরবার করেছিলেন নিশ্চয়ই সেগুলো আর রিপিট করবেন না? দেবাদ্রি আবার হাসলেন। মিসেস চৌধুরী, দরকার হলে এই পুলিশ অফিসারদের একই প্রশ্ন 10 বার রিপিট করতে হয়। তাতে প্রায়ই দেখা যায় 10 বার 10 রকম উত্তর আসছে। অর্থাৎ সত্য ঘটনা গোপন করতে গিয়ে একবার এক রকম মিথ্যে বলতে হয় উত্তরদাতাকে। একটা মিথ্যা চাপা দিতে গিয়ে আরও 1000 মিথ্যা বলতে হয়। এইভাবেই ধরা পড়ে অপরাধী। গার্গী মুচকি হেসে বলল, সেভাবেই কি আপনারা আমাকে ধরতে এসেছেন আজ? না, কিন্তু প্রকৃত ঘটনা খুঁজে বার করতে আপনার সাহায্য চাইছি। আপনি যে নিরপরাধ সেটা প্রমাণ করার জন্য সত্য ঘটনাটা বলা প্রয়োজন আপনারই। আচ্ছা বলুন তো মিসেস চৌধুরী, আগেরবার আপনি বলেছিলেন সায়ন চৌধুরীর সঙ্গে অনেকদিন আগে থেকেই আপনার আলাপ। তা আপনি সম্বন্ধ করে ঐন্দ্রিলা দেবীর মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গে হঠাৎ তাকেই বিয়ে করলেন কেন? এহেন সব কূট প্রশ্নের মুখোমুখি হতে হবে তা যেন জানত গার্গী। খুব সহজভাবেই উত্তর দিল প্রায় নির্লিপ্ত গলায়, বলতে পারেন ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, নিতান্ত একটি দুর্ঘটনা। দেবাদ্রি লক্ষ্য করছিল গার্গীর নিষ্পৃহতা। খুবই শক্ত নার্ভ এই যুবতীর, তা জানতেন। এখন মনে হলো স্টিলের মতো। সতর্কভাবে দ্বিতীয় প্রশ্নটি রাখলেন, কিন্তু এই দুর্ঘটনাটি ঘটানোর জন্য কতদিন আগে থেকে আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন? 6 মাস, 1 বছর, নাকি আরও আগে থেকে? গার্গী অবলীলায় উড়িয়ে দিল দেবাদ্রির প্রশ্ন। সহজভাবে ঘাড় নেড়ে বলল, কোনো প্রস্তুতিই ছিল না, থাকার কথাও নয়। পরশু সকালেও জানা ছিল না বিয়েটা এভাবে হয়ে যাবে। দেবাদ্রি হেসে উঠে বললেন, বলছেন একেবারে ধূমকেতুর মতো হঠাৎই? হ্যাঁ তাই। এখন মনে হচ্ছে ভালোই হয়েছে, তাতে দরকারও ছিল। আপনাদের এবং খবরের কাগজওয়ালাদের নিত্য নতুন গসিপ রচনা বন্ধ করতে পেরেছি অন্তত। কিন্তু তাতে সমস্ত মানুষের সন্দেহের তীর যে আপনাদের দুজনের ওপরই গভীরভাবে ধাবিত হচ্ছে তা কি আন্দাজ করতে পেরেছেন?
গার্গী হেসে ফেলল। দুজনের ওপর? তাই নাকি? হ্যাঁ। দেবাদ্রি এবার গম্ভীর হলেন। আমরা কিন্তু এতদিনে নিশ্চিত হয়েছি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছেন একজন নয়, দুজন। এতদিন সায়ন চৌধুরী ছিলেন আমাদের ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু। এখন দেবাদ্রিকে থামিয়ে দিয়ে গার্গী হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা মিস্টার সান্যাল, আউট অফ অল পিপল ঐন্দ্রিলার হত্যাকারী হিসাবে একমাত্র হঠাৎ মিস্টার চৌধুরীকেই বেছে নিলেন কেন আপনারা? একমাত্র নয়, বলতে পারেন হি ইজ ওয়ান অফ দ্য সাসপেক্ট, রাদার নাম্বার 1 সাসপেক্ট। যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞাসা করি, ওকে সাসপেক্ট হিসাবে ভাবার কি কি কারণ খুঁজে পেয়েছেন আপনারা? দেবাদ্রি তীক্ষ্ণ চোখ মুখ করে বললেন, এ তো একেবারে জলের মতো সোজা। মাত্র 2 বছর হয়েছে বিয়ে হয়েছে সায়ন চৌধুরীর। এর মধ্যে একাধিক নারী তার জীবনে এসেছে। তাদের কাউকে না কাউকে পাওয়ার জন্য ওই নৃশংস হত্যাকাণ্ড করার দরকার হয়ে পড়েছিল তার। কিন্তু তিনি তো সে রাতে কলকাতাতেই ছিলেন না। 100 বার ছিলেন। অবশ্য না থাকার অ্যালিবাই হিসাবে তিনি একটা চমৎকার গল্প তৈরি করে শুনিয়েছেন আমাদের, কিন্তু সেটি আদৌ বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্য যে নয় তার অনেকগুলো প্রমাণও আমাদের হাতে এসেছে। কি প্রমাণ? গার্গীকে সামান্য উত্তেজিত দেখায়। আমাদের ধারণা ট্রেনের টিকিটের তারিখ অনুযায়ী তিনি 5ই এপ্রিল সকালেই কলকাতায় এসে পৌঁছেছিলেন। সারাদিন হয় বাড়িতেই ছিলেন অথবা অন্য কারোর সঙ্গে। সম্ভবত তিনি একজন মহিলাই হবেন। বেরিয়েছিলেন বাইরে। সন্ধ্যের পর বাড়ি ফিরেছিলেন তাকেই নিয়ে। গভীর রাত পর্যন্ত ল্যাবরেটরিতে কিছু কাজকর্ম করেছিলেন। তারপর ঐন্দ্রিলার সঙ্গে তার বচসা হয়, সম্ভবত সঙ্গী মহিলার কারণেই। বচসার পরিণতিতেই খুন হতে হয় ঐন্দ্রিলাকে। হত্যাকাণ্ড সারা হলে ভোর 3:30 নাগাদ একটা ফোন যায় থানায়। তাতে জানানো হয় ঐন্দ্রিলা দেবী খুন হয়েছেন। সে স্বর একটু ফ্যাসফ্যাসে হলেও আমাদের ধারণা তা সায়ন চৌধুরীরই। গার্গী তার নিচের ঠোঁটটা কামড়ে ধরল তার দিয়ে। তারপর বলল, কোনো মহিলা তার সঙ্গী ছিল বলছেন? হঠাৎ একজন মহিলার উপস্থিতি সম্পর্কে কি করে নিঃসন্দেহ হলেন? কোনো একজন মহিলা যে সে রাতে উপস্থিত ছিলেন তার প্রমাণ আমাদের হাতে আছে। তাই? কাকে সন্দেহ করছেন আপনারা? দেবাদ্রি আলতো হাসি ঠোঁটের ডগায় ঝুলিয়ে রেখে গার্গীর ওপর আরও চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে বললেন, অনেকেই সন্দেহ করছি, কারণ সায়ন চৌধুরীর সঙ্গে তো অনেক মহিলারই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল ইদানিং। তার মধ্যে প্রথমজন। দেবাদ্রি ঘাড় নাড়লেন। আপনি। গার্গী হঠাৎ যেন কেঁপে উঠল নিজের ভেতরে। বলে ফেলল, আশ্চর্য আপনাদের কল্পনা শক্তি। মোটেই আশ্চর্য নয়, কারণ সায়ন চৌধুরীকে পেতে হলে ঐন্দ্রিলা দেবীকে সরিয়ে দেওয়াটা খুব জরুরি ছিল আপনার কাছে। তাই? কিন্তু তাহলে এই কথাটা কেন ভাবছেন না? যদি মিস্টার চৌধুরীকে বিয়েই করতে চাইতাম তবে অনেক আগেই বিয়ে করার সুযোগ ছিল আমার। নিজে উদ্যোগী হয়ে ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম না? দেবাদ্রি হেসে উঠল। বুঝলেন গার্গী দেবী, প্রেমের অঙ্কটা যদি এতই সহজ হতো তাহলে পৃথিবীটা এত জটিল হয়ে উঠত না। 2 বছর আগে হয়তো আপনার বা সায়ন চৌধুরীর কারোরই মনে হয়নি যে পরস্পরকে পরস্পরের কাছে পাওয়া দরকার। 2 বছরে গঙ্গায় অনেক জল বয়ে গেছে। এই 2 বছরে আপনারা পরস্পরকে আরও ভালোভাবে আরও গভীরভাবে জেনে ফেলেছেন। তারপর একটা সময় এসেছে যখন কেউ আর কাউকে ছেড়ে থাকতে পারছিলেন না, আর তখনই দরকার হয়ে ওঠে দুজনের প্রেমের মধ্যে থাকা যে বাধা তাকে সরিয়ে দেওয়ার। চমৎকার ব্যাখ্যাটি তো আপনার। গার্গী হেসে ফেলল। তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ সূত্র আমাদের হাতে এসেছে। আপনি আগের দিন আমাদের বলেছিলেন সাধারণত রাত 9টা সাড়ে 9টার মধ্যে আপনি বাড়ি ফেরেন। 5ই এপ্রিল অর্থাৎ হত্যাকাণ্ডের দিনও তো তাই ফিরেছিলেন। কিন্তু আপনার দাদার কাছে খবর নিতে গিয়ে উনি বললেন, আমি আমার বোনের খবর রাখি না। রাত 10টা 11টা 12টা যখন খুশি ফেরেও। আপনার বৌদিও তাই সমর্থন করলেন। ইদানিং নাকি আপনি বাড়িও ফিরছিলেন না রাতে। গার্গী বুঝিবা একটু অবাক হলো। সে রাতে কিন্তু আমি 9:30টার মধ্যেই বাড়ি ফিরেছিলাম। আমাদের ধারণা অবশ্য অন্যরকম। রাতে বেশ দেরি করেই আপনি সেদিন বাড়ি ফিরেছিলেন, অথবা ফেরেননি তাও হতে পারে। কারণ যে সোশিও ইকোনমিক রিসার্চ একাডেমিতে আপনি কাজ করেন সেদিন তাদের একটি বিশেষ সমীক্ষার কাজে আপনারা কয়েকজন গিয়েছিলেন তিলজলার কাছে একটা বস্তিতে। ফেরার সময় আপনার এক বান্ধবীর সঙ্গে গড়িয়াহাট থেকে ট্রামে উঠেছিলেন রাত 8:30 নাগাদ।
আপনার নামার কথা ছিল রাসবিহারী অ্যাভিনিউ ক্রসিংয়ে, সেখান থেকে টালিগঞ্জের ট্রাম ধরবেন বলে, কিন্তু হঠাৎ দেশপ্রিয় পার্কের কাছে এসে আপনি নেমে যান। আপনার বান্ধবীকে বলেছিলেন বিশেষ দরকারে নামছেন। এক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি আপনি নিশ্চয়ই সে রাতে এই শরৎ বসু রোডের অর্থাৎ সায়ন চৌধুরীর ফ্ল্যাটেই এসেছিলেন। হয়তো সায়ন চৌধুরীর সঙ্গে সেরকমই অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার। তারপর আমরা দুজনে মিলে ঐন্দ্রিলাকে বলতে বলতে হেসে ফেলল গার্গী। বোধহয় গলাটাও ধরে এলো তার। তারপর বলল, আপনাদের ইনভেস্টিগেশনের প্রশংসা করতেই হয় মিস্টার সান্যাল, এত সব খবর জোগাড় করেছেন। দেবাদ্রি সান্যালও হাসলেন। করতেই হয় গার্গী দেবী। তাহলে তো দুজন মার্ডারারকে পেয়েই গেছেন আপনারা, অ্যারেস্ট করে চার্জশিট দাখিল করে দিন। এমনই কৌতুক করে সহজ গলায় কথাটা বলল গার্গী যে দুধে পুলিশ ইন্সপেক্টর সামান্য থমকে গেলেন। তারপর কথা ঘুরিয়ে নিয়ে বললেন, না, সায়ন চৌধুরীর সহযোগী হিসাবে আরও কয়েকজন মহিলাও আমাদের সাসপেক্টের তালিকায় আছেন। তাদের গতিবিধিও আমরা খতিয়ে দেখছি। যেমন কঙ্কা রায়কেও আমরা ইন্টারোগেট করেছি। ইদানিং তার সঙ্গে সায়ন চৌধুরীর একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। যে কোনো সেমিনারে কিংবা কনফারেন্সে যাওয়ার সময় কঙ্কা রায়কে প্রতিবার সঙ্গে নিয়ে যেতেন মিস্টার চৌধুরী। তাদের দুজনকে যথেষ্ট অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছিল ইদানিং। গার্গীর বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা গড়িয়ে গেল সহসা। যন্ত্রণা গোপন রেখে সে বলল, তারপর 5ই এপ্রিল কঙ্কা রায়ের অ্যাপয়েন্টমেন্টের নোটের পৃষ্ঠায় লেখা আছে, টু মিট মাই বস অ্যাট 10:30। 10:30 পর AM বা PM কিছুই লেখা নেই। যদি ওটা AM হতো তাহলে ডায়েরিতে লেখার দরকারই হতো না, কারণ সকাল 10:30টায় তো এমনিতেই সায়ন চৌধুরীর সঙ্গে কঙ্কা রায়ের দেখা হওয়ার কথা। নিশ্চয়ই রাত 10:30টায়। বলতে বলতে দেবাদ্রি বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে পকেট থেকে বার করলেন তার সিগারেটের প্যাকেট। বেশ দামি সিগারেটের প্যাকেট। তার একটা ঠোঁটে গুঁজতে গুঁজতে বললেন, উইথ ইয়োর পারমিশন। ওহ শিওর। গার্গী সপ্রতিভা হয়ে ওঠে। পরক্ষণে দেবাদ্রির কথার উত্তরে বলে, ওটা দিন 10:30টাই হবে। ওদিন সকালেই তো বিলাসপুর থেকে ফেরার কথা ছিল মিস্টার চৌধুরীর। তাই কঙ্কা রায়ের সঙ্গে তার বসের এতটা ঘনিষ্ঠতা যদি হয়েই থাকবে, তাহলে কার্যসিদ্ধির পর অর্থাৎ হত্যাকাণ্ড হয়ে গেলে কঙ্কা রায় চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছে কেন? কঙ্কা রায় চাকরি ছেড়ে দিচ্ছেন নাকি? তাহলে তো আমার অনুমান মিলে গেল। বলতে বলতে তার হাতের সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিলেন গার্গীর দিকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার চলে? গার্গী একটু কুকড়ে গেল। না না বলেই সামান্য থমকে গিয়ে পরক্ষণেই জিজ্ঞাসা করল, কি অনুমান মিলে গেল? কঙ্কা রায় এতদিন সায়ন চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা করেছিল কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। ঐন্দ্রিলার মৃত্যুর পর যখন সে ভাবতে শুরু করেছে এবার সায়ন চৌধুরীকে সে পাবে, ঠিক তখনই তার বাড়াভাতে ছাই দিয়ে গার্গী মুখার্জি এসে গেল সায়ন চৌধুরীর জীবনে। অগত্যা কঙ্কা রায়কে তো পথ ছেড়ে সরে দাঁড়াতেই হবে। গার্গী ভুরুকুচকে কিছুক্ষণ ভেবে বলল, আর কেউ? দেবাদ্রি তখন ফের তার পকেট হাতড়াচ্ছেন কিসের যেন খোঁজে। বললেন, আমরা নজর রেখেছি প্যারাডাইজ প্রোডাক্টসের অ্যাডভার্টাইজিং ম্যানেজার মধুমন্তী রায় মজুমদারের ওপর। গার্গী অবাক হয়ে বলল, তিনিও? হ্যাঁ, ব্যক্তিগত জীবনে খুবই অসুখী মধুমন্তী, অথচ সম্প্রতি ঐন্দ্রিলা খুন হওয়ার পর ভারী উৎফুল্ল দেখাচ্ছে মধুমন্তীকে। তার সাজ পোশাক চালচলন বদলে গিয়েছে আমূল। আমরা তার গতিবিধির খোঁজ নিতে গিয়ে জেনেছি 5ই এপ্রিল রাতে তিনি বাড়ি ছিলেন না, কোনো একজন পুরুষ বন্ধুর সঙ্গে আউটিংয়ে গিয়েছিলেন। রাতে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফেরেননি। মধুমন্তীকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি মুখে কুলু পেটে আছেন। গার্গীর মুখটা হঠাৎই কেমন যেন কালো হয়ে গেল। পরক্ষণেই সামলে নিল নিজেকে। সামান্য অস্পষ্ট গলায় বলল, আর কেউ? বলতে বলতে দেবাদ্রি হঠাৎ তার পকেট থেকে অন্য একটা সিগারেটের প্যাকেট বার করলেন। সে প্যাকেটটা দেখতে একটু অন্যরকম। বললেন, এটা লেডিস সিগারেট, সঙ্গে রেখেছি অনেক মহিলা পছন্দ করেন বলে। এটা থেকেও নিতে পারেন, ইফ ইউ সো লাইক। গার্গীকে বেশ বিস্মিত দেখালো। না না, আমার কখনোই এসবে অভ্যেস নেই। হঠাৎ আমাকে দেখে কি আপনার মনে হলো আমি স্মোক করি? না। দেবাদ্রি তৎক্ষণাৎ তার হাতের প্যাকেট ঢুকিয়ে ফেললেন পকেটে।
আসলে আজকাল কোনো কোনো অভিজাত ঘরের মহিলারা একটু আধটু স্মোক করেন, তাই। যাই হোক, আমরা কিন্তু আরও একজন মহিলাকেও খুঁজছি। তিনি আলো বোস। এই মহিলার হদিশ আমরা এখনও পাইনি। যে ঠিকানা সায়ন চৌধুরী আমাদের দিয়েছিলেন, 4-5 দিন আগে সেখানে খোঁজ নিতে গিয়ে দেখেছি অনেক দিন ধরে তালা বন্ধ হয়ে রয়েছে বাড়িটা জনৈক এম বোসের, কিন্তু তার স্ত্রীর নাম শুনলাম সুচন্দনী, আলো নয়। নতুন বাড়ি করে এসেছেন ওরা। আশেপাশের লোক ভালো করে বলতেও পারল না কেউ। এবার প্রবল কৌতুকে যেন ভীষণ মজা পেয়েছে এমন ভঙ্গিতে খিলখিল করে হেসে উঠল গার্গী। হাসতে হাসতেই বলল, দারুণ জমেছে তো ব্যাপারটা। দেবাদ্রি গার্গীর এই অকারণ হাসির কোনো অর্থ খুঁজে পেলেন না, তবে সামান্য অপ্রতিভ হলেন, কিন্তু নিখুঁতভাবে নোট করে নিচ্ছিলেন গার্গীর মুখের অভিব্যক্তি। গার্গীর প্রতিক্রিয়া লক্ষ্য করাই তো তার প্রতিটি সংলাপের উদ্দেশ্য। চাপের পর চাপ সৃষ্টি করেছেন তার ওপর, কিন্তু একটি কথাও বেরোচ্ছে না। কিন্তু কথা তো বার করতেই হবে এবার। কিছুক্ষণ সময় নিয়ে তার মোক্ষম অস্ত্রটি ছাড়লেন। আসলে আমার সন্দেহের তালিকায় যেসব মহিলারা আছেন তাদের কেউ স্মোক করেন কিনা তা বাজিয়ে দেখছি। কারণ ঐন্দ্রিলা দেবীর মৃত্যুর পর যখন আমরা তার ঘরে ঢুকি, তখন তার ড্রয়িং রুমের অ্যাশট্রেতে একটা আতপোড়া সিগারেট দেখতে পাই। সারপ্রাইজিংলি ইট ওয়াজ আ লেডি সিগারেট। আমরা খোঁজ নিয়ে জেনেছি ঐন্দ্রিলা দেবীর সিগারেট খাওয়ার অভ্যেস ছিল না, আর সেই জন্যেই আতপোড়া সিগারেট পেলাম। কিন্তু সিগারেটের প্যাকেট ছিল না, অর্থাৎ সিগারেট খেয়েছিলেন অন্য মহিলা, যিনি সেদিন রাতে এই ফ্ল্যাটে ছিলেন। প্যাকেটটি ছিল তার ব্যাগে। হত্যার পর ব্যাগ নিয়ে সরে পড়েছিলেন বলেই প্যাকেটটা আর পাওয়া যায়নি। ও, গার্গী অস্ফুট কণ্ঠে বলল, তাই আপনি বারবার সিগারেট অফার করছিলেন? হ্যাঁ। দেবাদ্রি তার কণ্ঠস্বর এবার ঘন করলেন। যাদের আমরা সন্দেহ করছি তাদের মধ্যে সেদিন রাতে যার নির্বিঘ্নে ঐন্দ্রিলা দেবীর সঙ্গে থাকার সম্ভাবনা, তিনি হলেন আপনি। শেষ করলাম আজকে শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখের 8ম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।